চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার কাকুর সানাই বেজেছে, আরে বুড়ো বয়সে কাকুর রস উঠেছে। দিনকাল কেমন চলছে সবার? তো গাইস, আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। কখন কার সাথে যে ভাগ্যের রেখা ম্যাচ করে যায় কেউ বলতে পারে না। তাই জন্য তো আমাদের দিলীপ কাকুর রসের কলসি ভরে উঠেছে, যার জন্য এই বয়সে এসেও আবার একবার বিয়ে করতে হলো। বাই দা ওয়ে, তোমাকে কাকু বলছি বলে তুমি রাগ করছো না তো আবার? আরে সবাই তো কাকা বলেই ডাকে, ডাকো ডাকো। বলছি কাকু, তুমি যে এই বয়সে বিয়ে করলে তোমার মেশিন না, মানে এই বয়সে তোমার কিসের এত অভাব যে এই বয়সে এসে তোমাকে আবার একবার বিয়ে করতে হলো? একটা কথা ভেবে দেখো, এই বয়সে যদি কাকু বিয়ে করে তাহলে ঠিক কতদিন পর ছেলে হবে? আর সেই ছেলে বড় হয়ে যখন কাকুকে বাবা বাবা বলে ডাকবে, অলরেডি তো তখন কাকু বুড়ো হয়ে যাবে। তা বাবা ডাকবে না দাদু দাদু বলে ডাকবে? বাড়া, গাড়িটা কেমন ফাস্ট চলছে মনে হচ্ছে না? বাড়া, ছেলে হওয়ার জন্য তো আগে ফুলসজ্জাটা করতে দিতে হবে নাকি? তবে হ্যাঁ, একটু দেখে, রাজনীতির লোক বলে কথা, ফুলসজ্জা করতে গিয়ে আবার ফুলসজ্জার খাটে যেন আবার জয় শ্রীরাম জয় বাংলা বলে চেঁচিয়ে উঠো না, তাহলে কিন্তু আমাদের বৌদি মানে কাকিমা আর কি, কাকিমা কিন্তু আবার হাতে খড়গ টড়গ নিয়ে তোমার বাংলার উপর দাঁড়িয়ে পড়তে পারে। তখন কিন্তু তুমি আবার কাকিমাকে দোষ দিতে যেও না। বলছি কাকা, বিয়ে তো করে নিলে, তা বলছি হানিমুন করতে যাবে না? কোথায় যাবে? নদীর ধারে না পাহাড় পর্বতের ধারে? মানে সত্যি এর থেকে বোঝা যায় টাকা থাকলে কি না হয়। সে তুমি 60 বছরে বিয়ে করলেও হিরো, আর 100 বছরে বিয়ে করলেও হিরো। কিন্তু কাকা, তোমার কাছে আমার একটা নালিশ আছে, আমরা এই বয়সে এসে একটা মেয়ে পাচ্ছি না, আর তুমি এই বয়সে এসে একটা বিয়ে করে নিলে। না, তোমার ভাগ্নেগুলোর কথা একবার ভাবলে না? এটা কি তুমি ঠিক করলে ভাগ্নেগুলোর সাথে? এত বড় একটা অন্যায় কাজ তুমি করতে পারলে আমাদের সাথে কাকা? অন্যায় করেছে, শাস্তি হবে। তবে যাই হোক না কেন, এই বয়সে এসে কি আর কচিমাল পাওয়া যায় বিয়ে করার জন্য? তো আমাদের কাকা যে কাকিমাকে বিয়ে করেছে, সেই কাকিমার একটা ছেলে আছে। বলেন কি? তা বলছি, এই বয়সে এসে তোমার মা যে আবার একটা বিয়ে করে নিল, তাতে তোমার মতামতটা কি? মানে তুমি কিভাবে ফিল করছো এই ঘটনাটিকে? আমি খুবই খুশি, এই দিনটার জন্য খুবই খুশি আজকে, আর আমি মায়ের জন্য খুব খুশি। আরে বাড়া, এ বেটা বলে কি মা এই বয়সে এসে আবার একটা বিয়ে করে নিল, আর ছেলে বলে কিনা আমি খুব খুশি? মারা, এটা ছেলে না ছাগল? একদিকে মানে দিলীপ কাকুর বিয়ের নেমন্তন্ন খাওয়ার জন্য পাবলিক হাঁ করে বসে আছে, আবার অন্যদিকে 26,000 লোকের চাকরি চলে যাবে তারা আবার রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে আছে। একজন দুজন নয়, একসঙ্গে প্রায় 26,000 নিয়োগকৃত শিক্ষক ও কর্মীর সরকারি চাকরি বাতিলের রায় বহাল রাখলেন শীর্ষ আদালত। মানে আমাদের বেকারত্বের সংখ্যা আরো 26,000 বেড়ে গেল। মানে সরকারি চাকরি করাও নিরাপদ নয়। আগে মানুষ কি ভাবতো যে ভাই আমি কোনো কোম্পানিতে চাকরি করবো না, কারণ কোম্পানি আজ আছে কাল নেই, কাল যদি কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে আমি কোথায় কাজ করবো, কি খাবো? তার জন্য সবাই সরকারি চাকরি খোঁজে। কিন্তু এখন পরিস্থিতি ঠিক উল্টো, কোম্পানি চাকরিওয়ালা কর্মচারীদের কাজ যাচ্ছে না ভাই, যাচ্ছে কাদের? সরকারি চাকরিওয়ালা কর্মচারীদের। মানে আমি বুঝতে পারছি না, সরকারের কি কাজ বাজ কমে যাচ্ছে নাকি, নাকি সরকার আবার নিজের কাজ নিজে করতে শুরু করেছে? যে এতজনের চাকরি একসাথে ফিনিশ, এই যখন তখন হুচুম উঠে গেল, এই সবাই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, সবাইকে কাজ থেকে বরখাস্ত করে দাও, ব্যাস সরকারি চাকরি কাঁধার গাড়ি। আর আমাদের দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন? তিনি বলছেন যে ভাই সরকারি চাকরি থেকে যদি তুমি একটা চায়ের দোকান খুলে বসে থাকো, তাহলে কিন্তু তুমি একটা চাকরিজীবী কর্মচারীদের থেকে কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করবে। ভাইরা আমার, চিন্তা করাটা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। মানে তিনি একটা সরকারি চাকরিকে চায়ের দোকানের সাথে তুলনা করছেন। একটা ছেলে তার সারা জীবনে পড়াশোনা করে ডিগ্রি পেয়ে যদি একটা সরকারি চাকরি পেল, তবুও সেটা অস্থায়ী, আর সেটাকে দিদি নাকি চায়ের দোকানের সাথে তুলনা করে দিচ্ছে। ভাবা যায়? এবার বুঝতে পারছো তো আমাদের দেশ কেন উন্নতি করতে পারছে না? এবার তোমরা নিজেরাই ভাবো যে আমরা কেন এত টাকা পয়সা খরচা করে স্কুল কলেজে গিয়ে লেখাপড়া করব, ডিগ্রি পাবো, তার থেকে তো আমরা চায়ের দোকান খুলে বসে সেখান থেকে তো আমাদের ব্যবসা হবে না, আমার সাথে ইনকাম পাবো, টাকা আসবে। বেকার আমরা কেন শিক্ষার পিছনে এত টাকা খরচা করতে যাবো, এত সময় দিতে যাবো? সেই সময়টা যদি আমরা দোকানের পিছনে লাগাই, আমরা ব্যবসার পিছনে লাগাই, তাহলে তো আমার ব্যবসা দ্বিগুণ চলবে, আমার ব্যবসা রমরমিয়ে চলবে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই কথা বুঝতে পারলেন না, যদি সবাই যদি চায়ের দোকান খুলে বসে যায়, সবাই যদি বিজনেস করতে শুরু করে, তাহলে তিনি আজকে যে মুখ্যমন্ত্রী গদিতে বসে আছেন, ওই গদিতে উনি বসতেই পারতেন না। তবে এখানে সবথেকে একটা মজার বিষয় হচ্ছে, যে সমস্ত মেয়ের বাবারা বলতো যে সরকারি চাকরিওয়ালা ছেলে ছাড়া আমি আমার মেয়ের বিয়ে কারোর সাথে দেব না, জামাই হলে আমার জামাই সরকারি চাকরিওয়ালাই চাই। এখন সেই সমস্ত মেয়ের বাবারা সরকারি চাকরিওয়ালা
চাকরিওয়ালা ছেলের হাতে নিজের মেয়ের হাত তুলে দিতেই ভয় পাচ্ছে। তাহলে আর এত ভাবনা কেন? রাস্তা ক্লিয়ার আছে, লেগে পড়ো। এটাই একমাত্র সুযোগ সিঙ্গেল ছেলেদের মেয়ে পটানোর। তো যারা বেকার ঘোরাফেরা করছো, কোনো চাপ নেই, একটা কোম্পানিতে কাজে ঢুকে যাও, স্যালারি 10,000 হলেও চলবে। তারপর দেখবে মেয়ের বাবা একদম হাসতে হাসতে মেয়ের হাত তোমার হাতে তুলে দিবে। তারপর যে সমস্ত সরকারি চাকরিওয়ালা ছেলেরা তোমাদের সামনে দিয়ে সুন্দরী মেয়েদের বিয়ে করে নিয়ে চলে যেত, তোমরা এবার তাদের সামনে দিয়ে সুন্দরী সুন্দরী মামনিদের বিয়ে করে নিয়ে যাবে। একেই বলে হচ্ছে সময়, যেটা কারোর কোনো সময় এক থাকে না, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। এরপর আমরা কথা বলবো কাশ্মীরে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনাকে নিয়ে। যে 26 জন টুরিস্টের মৃত্যু হয়েছে, শুধু টুরিস্ট বললে হয়তো ভুল বলা হবে, হিন্দু টুরিস্ট। তাদের প্রত্যেককে আগে তাদের ধর্ম জানার পরে এক এক করে হত্যা করা হয়েছে। এই 26 জনের মধ্যে 25 জন ছিলেন হিন্দু এবং একজন ছিলেন মুসলিম, যিনি ছিলেন ওই কাশ্মীরের লোকাল। ওই পেহেলগাম যেখানে ঘটনাটি ঘটেছে, ওখানেই উনি টাট্টু ঘোড়া চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। একমাত্র তিনি সেই ব্যক্তি যিনি জঙ্গিদের হাত থেকে বন্দুক ছাড়িয়ে আক্রমণ করতে চেয়েছিলেন, টুরিস্টদের বাঁচাতে চেয়েছিলেন, যার জন্য কিন্তু তাকে প্রাণে মেরে দেওয়া হয়। আমি সেই ব্যক্তিকে সত্যি মন থেকে স্যালুট জানাতে চাই, কারণ প্রত্যেকটা ভারতীয়র মধ্যে এরকম বীরত্ব থাকা দরকার। আমাদের একটাই ধর্ম থাকবে যে আমরা ভারতীয় নাগরিক, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কোনো জানার দরকার নেই ভাই। আমাদের কাছে একটাই পরিচয় থাকবে যে আমরা ভারতের বাসিন্দা, আমরা ভারতের একজন নাগরিক। এটা সত্যি এমন একটি মর্মান্তিক ঘটনা যেটা মানুষের মনকে একদিক থেকে যেমন হতভঙ্গ করে দেয়, হতাশ করে দেয়, তেমনি অন্যদিক থেকে কিন্তু মানুষের মনকে বাঘের মতো হিংস্র করে তোলে। আর এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের কিছু টিভি নিউজ চ্যানেল রিপোর্টার গুলো সারাদিন মাইক ক্যামেরা নিয়ে ওইসব পরিবারের পিছনে লেগে আছে। আরে ভাই, ওরা শোকা হতো, ওদেরকে একটু আলাদা থাকতে দাও, ওদেরকে একটু একা থাকতে দাও। তা না, সারাদিন মাইক্রোফোন, ক্যামেরা, এটা ওটা নিয়ে গাড়ির ভিতর বুঝে আছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভারত সরকার নানান পদক্ষেপ নিয়েছে। তো আশা করি এর থেকে বেশি আরো কিছু পদক্ষেপ নেওয়া হবে, কারণ এটি এমন একটি ঘটনা যেটা না ক্ষমার যোগ্য, না হাতে হাত রেখে চুপ করে বসে থাকার যোগ্য। তো জবাব দিতেই হবে। তো গাইস, যে ঘটনাটি ঘটেছে সেটা কোনো ছোটখাটো ঘটনা নয়, একদম হাড় হিম করে দেওয়ার মতো ঘটনা। তো আমি ভারত সরকারের কাছে একটাই অনুরোধ করব যে এই ঘটনাটিকে যেন লঘু করে না দেখা হয়, এর জন্য আরো কড়া পদক্ষেপ নেওয়া উচিত। তো আশা করি আমাদের ভারতের নাগরিককে আপনারা নিরাশ করবেন না। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও, তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ইনস্টা আইডি দুটো লিঙ্ক আছে। তোমরা ফেসবুক পেজটাকে ফলো করো, ইনস্টা আইডিতে ফলো করে আমাকে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।